হরি বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, হরি বল, হরি বল। পূর্ণব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদ, জগৎ জননী মা শান্তি দেবী, পতিত পাবন শ্রী ঠাকুর গুরুচাঁদ, আদ্যাশক্তি মহামায়ার সাক্ষাৎ মূর্তি মা সত্যভামা তৎসহ সারা পৃথিবীর সমস্ত মতুয়া গোসাই পাগল এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আজকে নিখিল ভারত বাঙালি সমন্বয় সমিতির আয়োজিত এই সভা, এই সভার আয়োজকবৃন্দ সবাইকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি প্রণাম জানাই যিনি নিখিল ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন, শ্রদ্ধেয় দাদা সুবোধ বিশ্বাসের শ্রীপাদপদ। আমি আপনাদের কাছে কবি বলেই পরিচিত। ৪৫ বৎসর সঙ্গীত জীবন অতিবাহিত হতে চলেছে। এখন বার্ধক্যের কোঠায় পা দিয়েছি, সিনিয়র সিটিজেন হয়ে গেছি। আমি কেন আবার এসব সিএ এগুলোর মধ্যে এলাম? আমি তো কবি গান গাইব নাকি? আমাকে তো দেখবেন আপনারা পলতার শান্তিনগর হাই স্কুলে কালী পূজা চলে গেলে তারপরে কবি গানের আসরে। এই স্টেজে আসার কারণ কি? যেদিন আমি দেখলাম 2003 সালের কালা কানুন পড়লাম, সেদিন থেকে আমার মাথায় পোকা ঢুকলো। আমাদের 1955-এ জন্মসূত্রে নাগরিকত্ব পাবার যে সুযোগটা মূল সংবিধানে লেখা ছিল, তখন কোনো বিদেশি মা বাবা এদেশে এসে ভ্রমণ করতে এসেও যদি একটা সন্তান এখানে জন্ম দিত, সেই সন্তানটি জন্মসূত্রে নাগরিকত্ব পাবার অধিকারী ছিল। এই আইনটা ছিল 1955 সালের 1955 সাল থেকে 1987 সালে 1 জুলাইয়ের আগ পর্যন্ত। কি বললাম? এই আইনটা ছিল। কিন্তু প্রথম কুঠারাঘাত করলেন যখন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী, যাকে ভারত মাতা ইন্দিরা গান্ধী বলে অনেকে বলে থাকেন, তিনি তার বডিগার্ডের গুলিতে যখন নিহত হলেন, সেই শতবন্ত সিং, বেয়ান্ত সিং আর কেহর সিংয়ের পরিকল্পনা, তার সুযোগ্য পুত্র তখন ভারতের দিল্লির মসনদে বসেছিলেন, তার নাম মিস্টার রাজীব গান্ধী। তার মাথায় কি পোকা ঢুকেছিল আমি জানি না, তিনি এই আইনে কুঠারাঘাত করলেন। তিনি সিএবিএনএ পাশ করলেন, সেই কংগ্রেস সরকার। কি পাশ করলেন? না, মা বাবা দুজনই বিদেশি হলে তার সন্তান ভারতবর্ষে জন্ম নিলে সেই সন্তান ভারতের নাগরিকত্ব পাবে না। অন্তত মা অথবা বাবা দুজনের একজনকে ভারতের নাগরিক হতে হবে। এই যে কাটলো, এই আইনটা ছিল 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বরের আগের দিন পর্যন্ত। ভালো করে শুনে যাবেন কথাগুলো। 2003 সালে এনডিএ সরকার এমন একটা সিএ তৈরি করলো, যার সঙ্গে ছিলেন আমাদের বাংলার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী।
স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন LK আদবানি সাহেব। তারা এমন একটা আইন পাশ করতে পারলো কি করে, এটা আমার মাথায় এখনো আসে না। সেই আইনটা কি জানেন? জন্মসূত্রে নাগরিকত্ব পেতে গেলে মা এবং বাবা দুজনকেই ভারতের নাগরিক হতে হবে। একজন ভারতের নাগরিক হলেও হবে, অপরজন যেন অবৈধ অনুপ্রবেশকারী না হয়। অবৈধ অনুপ্রবেশকারী, এই যে শব্দটা ইলিগেল মাইগ্রেন্ট, এটা সংবিধানে প্রথম সংযুক্ত করলে 2003 সালে। এইরকম ইলিগেল মাইগ্রেন্ট কোনো শব্দ আমাদের সংবিধানে ছিল না। তাহলে ইলিগেল মাইগ্রেন্ট কারা হবে ভালো করে দেখবেন ভেবে। 2003 সালে সিএবি আনছে, কিন্তু এটাকে ঠেলে নিয়ে গেল 1948 সালের 19শে জুলাই। 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পালিয়ে ভারতবর্ষে এসে বসবাস করছে তারা প্রত্যেকেই ভারতের অবৈধ অনুপ্রবেশকারী। ধিক্কার জানায় যারা 2003 সালের আইনকে পাশ করেছিল এবং যারা তার সঙ্গে ছিল হাসি মুখে। তৃণমূল ছিল, কংগ্রেস ছিল, তখন সিপিএমও ছিল একসঙ্গে। এবার যেমন ভোটাভুটি হয়েছে, তখনও সব ভোটাভুটি খোটাখুটি হয় নাই, হাসি মুখে পাশ করে দিয়েছে। তার মানে আমাদের গলায় ছুরিটা বসিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে? সেদিন কা কা সি সি এসব কেউ কই নাই, হয়েছে? তাই এত বড় অন্যায় আইন পাশ হলো, সেদিন কাকা সিসি কোথায় গেছিল? সেদিন সিপিএম কোথায় ছিল? সেদিন কংগ্রেস কোথায় ছিল? বিজেপি, এনডিএ সরকার সেই সময় যারা ছিল, আমি তাদের ধিক্কার জানাই। তারা এই সিএবি না আনলে তো আর ওরা সমর্থন করতো না। তাহলে প্রধান দোষী এনডিএ সরকার। এনডিএ সরকার প্রধান দোষী, কিন্তু আশপাশের সবাই হলো খুশি। এ নিয়ে কেউ কথা বলে নাই। সি 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 কেন বলে নাই? আপনারা একটু মনে মনে চিন্তা করবেন যে কেন বলে নাই। এর বিরুদ্ধে 2004 সালে ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ডাকে প্রথম হলো অনশন। আপনারা সবাই ছিলেন তাতে। 2005 সালে তৈরি হয়েছিল নিখিল ভারত বাঙালি বাস্তু সমন্বয় সমিতি। ঝাঁপিয়ে পড়ল নিখিল ভারতের সমস্ত সৈনিকরা। এই আইনকে বাতিল করতে হবে, আমাদের নাগরিকত্ব দিতে হবে। জন্মসূত্রে নাগরিকত্ব তোমরা কেড়ে নিতে পারো না। আমার বাবা, আমার ঠাকুর দাদা অবিভক্ত ভারতের নাগরিক। আমরা তো ভারতেই আছি। তোমরা ভারতটাকে ভাগ করেছিলে। আমার বাপ ঠাকুর দাদা রাত্রিতে ঘুমিয়েছিল, সকালবেলা উঠে দেখলো আগের দিন তারা ভারতের নাগরিক ছিল, পরের দিন তারা পাকিস্তানের নাগরিক হয়ে গেল। হোয়াট ইজ দ্য কজ? আইন পাস করো, বসা বস। হ্যাঁ, তাহলে আমার বাবা, আমার ঠাকুর দাদা, আপনার বাবা, আপনার ঠাকুর দাদা ভারতেরই তো নাগরিক ছিল। তাহলে ভারতবর্ষকে তোমরা ভাগ করেছিলে, বাংলাকে ভাগ করেছিলে কেন তোমরা? সে অনেক আলোচনার বিষয়। ভারতবর্ষ তো ভাগ হওয়ার কথা নয়, বাংলা তো ভাগ হওয়ার কথা নয়। কাদের সরকারিতে, কাদের চক্রান্তে ভারত ভাগ হয়েছিল আর বাংলা ভাগ হয়েছিল, এই ইতিহাস আপনাদের জানতে হবে। জওহরলাল নেহরু হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী, আর ইসলাম রাষ্ট্র করে দেওয়া হলো। তার প্রধানমন্ত্রী কে হলো? মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ইসলাম রাষ্ট্র করে নিলেন। তিনি বললেন আমাদের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দিয়ে দাও। বাহ, কি সুন্দর! মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র দিয়ে দিল। কিভাবে? যে যে প্রভিন্সে মুসলিম প্রধান, তখন বাংলাটাও কিন্তু পুরো বাংলাটা চলে যেত। তখন 54.4% ছিল অবিভক্ত বাংলায় মুসলমান হিসেবে। পুরো বাংলাটাই কিন্তু নিয়ে যায়। এই জন্য বাংলা ভাগের বিরোধিতা করেছিল মুসলমানরা। মুসলমানরা বাংলা ভাগের বিরুদ্ধে ভোট দিয়েছিল। না, বাংলা ভাগ করার দরকার নাই, পুরো বাংলাটাই পাকিস্তানে চাই, মনের ভাবটাই। আজকে এইটুক ছিল, তবু ওই দেশের তারা খাইয়ে কাকা আছে, দুদু আছে, খুড়ি আছে, জেঠি আছে, নো যাই।
একটু না থাকলে যেতে কোন জায়গায় বিহারে এ সালা বাঙাল কাহা সে আয়া ভাগ্যাই আছে কি বাবা এই তো এই জায়গা তবুও একটু বাংলা আছে বলে পলাই পলাই আসতে পারিস। হ্যাঁ ফলটা আমার কাকা আছে যাই ওই জায়গায় হৃদয়পুর আমার জ্যাঠা আছে ওই জায়গা বাড়ি করবানি। তাহলে বাংলাকে দুবার ভাগ করা হয়েছে, একই বাংলাকে দুবার ভাগ করা হয়েছে। ওদের থিওরি অনুযায়ী খুলনা, যশোর, ফরিদপুর, বরিশাল ওটা তো ভারতের মধ্যেই পড়ার কথা। কি বলে? তাহলে যদি পাকিস্তানে যায় তাহলে যাবে মুর্শিদাবাদ, যাবে মালদা, যেখানে মুসলিম প্রধান ছিল জেলা, সেগুলো না দিয়ে আমাদের ওর মধ্যে দিল। ঠিকই কেন দিল সেসব আলোচনা আজকে করার সময় নয়, আমার ভাই কিছুটা বলবে যদি পারে। তাহলে আমরা ভারতের নাগরিক, কিন্তু তোমরা করেছো আমাদের অবৈধ অনুপ্রবেশকারী, যার জন্য অল ইন্ডিয়া মতো মহাসংঘ, যার জন্য নিখিল ভারত বাঙালি বস্ত্র সমন্বয় সমিতি, যার জন্য বঙ্গীয় লোককবি সংস্থা, যার জন্য হরিচাঁদ, গুরুচাঁদ, আম্বেদকর চেতনা মঞ্চ, সবাই যত সংগঠন আছে ছোট বড়, তারা সমব্যথায় ব্যথিত হয়ে এর বিরুদ্ধে আন্দোলন করেছে। 16 সালে বিজেপি সরকার এলো, নূতন করে বিজেপি সরকার, সে আগের বিজেপি সরকার না। তারা বলল তোমাদের আমরা ইলিগেল মাইগ্রেন্ট থেকে মুক্ত করে দেব, কোনো চিন্তা নাই। 16 সালে একটা বিল এনেছিল, বিলটা ভালো ছিল না, ভাগ্য ভালো ওটা লোকসভায় পাশ হওয়ার পরে রাজ্যসভায় পাশ হয় নাই। তারপরে তারা আমাদের বললো আমাদের বিশ্বাস করো, এবার আবার আমরা যদি আসতে পারি তাহলে তোমাদের আমরা ওই যে ফাঁসির দড়ি তোমাদের গলায় অবৈধ অনুপ্রবেশকারী তকমা পরানো, ওটা আমরা ক্লিয়ার করে দিয়ে তোমাদের নাগরিকত্ব সুরক্ষা দেব। নাগরিক তো আমরা আছি, আমরা ভোট দিয়েই তো প্রধানমন্ত্রী বানাইছি, ভোট দিয়েই তো আমরা মুখ্যমন্ত্রী বানাইছি। আমরা নাগরিক না থাকলে আমাদের লোক চাকরি করে কি করে? আমরা নাগরিক না থাকলে আমরা ভোট দিলাম কি করে? তাহলে তোমরা এমন আইন করেছো যে আমরা ভোট দিতে পারবো, কিন্তু আমাদের নাগরিকত্ব আবার কেড়েও তোমরা দিতে পারো। কি কৌশল দেখেছেন? আমার সমাজের মানুষ, আমার সুভদ্রা এই আন্দোলন করতে আসামে চলে গেলেন। আসামে চলে গিয়ে 56 জন মানুষকে ধরে নিয়ে জেলের মধ্যে ভরা হলো। আসামের জেল এখনো জানেন? আসামের জেল, এরা যারা সুভদ্রার নিন্দা করে তারা তো জেল খাটে নাই একজনও। ওকে যদি একদিন জেলে থাকতে হতো তাহলে বুঝতে পারতো যে কি যন্ত্রণা আসামের জেল। অনেকে বলে সুবোধ বিশ্বাস বিজেপির দালাল। এই বেটা, বিজেপির দালাল যদি হয় তাহলে বিজেপি সরকার থাকতে তারা জেলে ঢুকায়? তত সে বিজেপির প্রচার করতেই গেছে, বিজেপির বিরুদ্ধে কাজ করেছে বলেই তো সে জেলে গেছে, নাকি? আপনারা কি করেন? থিওরিটা কি আসে এখানে? যদি সে বিজেপির সপক্ষে কাজ করতো আসামে গিয়ে তাহলে তারা জেলে মারতো, আমার মতো মালা দিত, বসাতো, বহুত আচ্ছা আছে, আ যাইয়ে সুবোধ বাবুজি আ যাইয়ে। আর যখনই বিজেপির অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছে, নিখিল ভারত বাঙালি বস্ত্র সমন্বয় সমিতি নিয়ে হাজার হাজার মানুষ নিয়ে পথে নেমেছে, মিথ্যা কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। তার সংসারের খবর কয়জন নেছে? আজকে কয় বিজেপির দালাল। হ্যাঁ, সে বিজেপিকে সাপোর্ট করেছিল। কিসের জন্য? তারা বলেছে যে তোমাদের নাগরিকত্ব সমস্যার সমাধান আমরা করে দেব। বিজেপিকে কে সাপোর্ট করে নাই? তাই নাহলে 2 থেকে 18টা সিট পায় এমনি এমনি নাকি? তাই সাধারণ মানুষ, সমস্ত মানুষ বিশ্বাস করলো তাদের কথা, কি আমাদের এবার নাগরিকত্ব সমস্যার সমাধান করে দেবে মোদিজি, দেখো একচেটিয়ে ভোট দাও। তাহলে নমশূদ্র, মতুয়া সহ উপার বাংলা থেকে যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ একচেটিয়ে ভোট দিয়েছে। এই জন্য এই মানুষগুলো যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত বিজেপি আসন পেয়েছে। এই মানুষগুলোর ভোট যে জায়গার থেকে কমে গেছে সেই জায়গার থেকে তৃণমূলের ফুল ফুটেছে, পরিষ্কার। কি বলেন আপনারা? কি বলেন? তাহলে এই মানুষগুলো যেখানে যে জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে গরুর দুধ দেয় সে গরুর লাঠি খাওয়া ভালো।
তার মানে আমরা যেখানে নাই সেখানে যে জায়গায় ডুব দেশে গাই তাদের লাঠিকে বললো, কিন্তু মেয়া গেছে গরু বানাই রাখলো, আরে গবাল তা বললো না। একজন করছে, আমরা যা কয় ভাই জন্ম নিছি, কব কি আমার বাবা ভালো ছিল, ঠাকুর দাদা ভালো ছিল, কাকা ভালো ছিল, তা ওই দাদা আমাদের বংশটাই ভালো, আমরা কয় ভাই সব শুয়োরের বাচ্চা। ভাই কোষ কি, তাই তোর বাবাও তো শুয়োর হয়ে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায়? তাহলে আমরা, আমার সমাজের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে, নিখিল ভারত বিজেপিকে তখন সাপোর্ট করেছে, হ্যাঁ করেছে, আমি সাপোর্ট করেছি। বিজেপি আসুক, আমাদের নাগরিকত্ব সমস্যার সমাধান হোক। আমি যা বলছি সত্য বলতে আমার আপত্তিটা কোথায়? আমার বক্তব্যে বলেছিলাম সিএর বিরুদ্ধে যারা কথা বলবে তারা আমার শত্রু, আর এই সিএ যারা পাস করে দেবে আমাদের নাগরিকত্ব দেবে তারা আমার বন্ধু। আমি অসুবিধ সরকার বলেছি, বলি না? এর মানে কি? কিন্তু আজকে কেন দাঁড়াতে হলো আবার? সিএ তো পাস হয়ে গেছে, আজকে কেন আমাদের আবার সিএ নিয়ে বলতে হচ্ছে? এই জায়গাটাই কায়দা। তাহলে এবার সিএটা পাস হলো, কি পাস হলো? কাগজটা দাও, চশমাটা নেই, আমি পড়ে শোনাচ্ছি আপনাদের কাছে কি পাস হয়েছে এবার সিএটা। চশমা আছে না? দাও, বের করে দাও। এবার সিএ পাস হয়েছে, এবার বুঝতে হবে। তাহলে আপনারা প্রথম থেকে বুঝে এসেছেন যে 1955 সালের থেকে 1987 সালের 1 জুলাই পর্যন্ত টাইম ছিল। তাহলে 1 জুলাই থেকে 2004 সালের 3রা ডিসেম্বর পর্যন্ত একটা আইন ছিল। 3রা ডিসেম্বর থেকে 21B ধারায় ওই ইললিগেল মাইগ্রেন্টটাকে ঢুকানো হয়েছিল। সেই 21B ধারাটা, অনলি ফর 21B ধারা পরিবর্তন করবার জন্য এই আইনটা হয়েছে। কি লেখা আছে? ইন দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955, আমি যা বলেছি একদম দেখুন কি লেখা আছে। হেয়ার আফটার রেফার্ড টু অ্যাজ দ্য প্রিন্সিপাল অ্যাক্ট। তাহলে প্রথম আমাদের মূল আইন ছিল 55 সালে। ইন সেকশন 2, ইন সাবসেকশন ক্লোজ অন, ইন ক্লোজ বি, ওই যে 21B যেটা বললাম, দ্য ফলোইং প্রভিশন শ্যাল বি ইনসার্টেড, নেমলি। তাহলে এর সঙ্গে এটা যুক্ত করা হলো। কি যুক্ত করা হলো? কথা কয়টা? Provided that any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India on or before the 31st day of December 2014 and who has been exempted by the central government by or under clause C of subsection 2 of section 3 of the Passport Entry into India Act 1920 or from the application of the provisions of the Foreigners Act 1946 or any rule or under made thereunder shall not be treated as illegal migrant for the purposes of this act. এর বাংলাটা কি? নাগরিকত্ব আইন 1955 এর 2 নম্বর ধারায় 1 নম্বর উপধারায় খ শর্তে নিম্নলিখিত নিয়ম যুক্ত করা হইল। কি নিয়ম? আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তানের কোনো হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান মানুষ যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে প্রবেশ করেছেন এবং যাদেরকে কেন্দ্র সরকার দ্বারা কিংবা পাসপোর্ট আইন 1920 3 নম্বর ধারায় 2 নম্বর উপধারায় গ শর্তে অথবা বিদেশি আইন 1946-এর নিয়ম প্রযুক্ত করে বা এদের অন্তর্ভুক্ত কোনো নিয়ম বা আদেশ জারি করে ছাড় দেওয়া হয়েছে তাদেরকে এই আইনের আওতায় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। এইটা নিয়ে আমাদের সমাজে বিভিন্ন বুদ্ধিজীবীরা আইনটাকে অ্যানালাইসিস করলেন। এটা তো মূল অ্যানালাইসিস করে বললেন যে প্রথম যে সেন্টেন্সটা ওটা ইনকমপ্লিট সেন্টেন্স। তাহলে আমাদের উপরে ফরেনার অ্যাক্ট অ্যান্ড পাসপোর্ট অ্যাক্ট, এই দুটো আইন যদি আমাদের উপরে বর্তায় তাহলে আমরা নাগরিকত্ব পাই না। তাই আমাদের শ্রদ্ধেয় কিশোর বাবু, শ্রদ্ধেয় তাপস বাবু এরা বিভিন্ন পোস্টের মধ্যে আমাদের কিন্তু জানিয়ে দিচ্ছিলেন
যে এই আইনে কিন্তু আমাদের নাগরিকত্ব হবে না, কারণ এই আইনটা এমনভাবে করা আছে, অ্যান্ডের পরে যে কথাগুলো জোড়া দেওয়া আছে ওই কথাগুলো কিন্তু আমাদের ঘাড়ে পড়ে যাবে। আমি দেখলাম এ নিয়ে ঝগড়াঝাঁটি অনেক কিছু হলো, অনেক রকমের ঝগড়াঝাঁটি ফেসবুকে, আমি বিজেপির দালাল, অনেক কিছু, অনেক রকমের কথা শুনলাম। তারপরে আমি একদিন পায়খানায় যেয়ে ভাবলাম, আচ্ছা তাহলে স্বরাষ্ট্র দপ্তরে RTI করি না একটা, দেখি ব্যাপারটা কি। তো ওখানে তো ইংরেজিতে চিঠি লিখতে হয়, আমি তো ইংরেজি জানি না বাবা, আমার ছেলেটারে নিয়ে এসেছি আজকে ওই জন্য। আমি বললাম, বাবা তুমি, আমি বাংলা লিখে দিচ্ছি, একটা ইংলিশ চিঠি লিখে দাও। দাও বাবা বাংলা লিখে। আমি বাংলা লিখে দিলাম, ও ইংলিশ করে দিল। ইংলিশ করে দেওয়ার পরে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এ ওটাকে 10 টাকার কপি দিয়ে আমরা বাই পোস্টে, স্পিড পোস্টে পাঠিয়ে দিলাম। বঙ্গীয় লোককবি সংস্থার একটা প্যাড ছিল আমার কাছে, আমার ভাই হচ্ছে বঙ্গীয় লোককবি সংস্থার সেক্রেটারি, আমি সভাপতি। আমার সই করা প্যাডও ওর বাড়ি থাকে, ওর সই করা প্যাডও আমার বাড়ি থাকে। আমরা দুই ভাই একেবারে ক্লোজ বন্ধু। বুঝতে তা এইবার আমি টাকায় দিয়ে তারপরে ওরে কইছি, ভাই কাজ কিন্তু একটা করেছি, এই কাজ করেছি কিন্তু, তাই চিঠি তোর বাড়ি যাবে নেই, কারণ ঠিকানা তো প্যাডে তোর বাড়ি, চিঠি আর আসে না। এই চিঠি 3 দিন আগে ওর বাড়িতে আসলে ও লাগিয়ে উঠেছে, দাদা চিঠি আইছে, জবাব আইছে। কি জবাব আসছে? মঙ্গলবারে সেই জবাব আমরা পেয়েছি। সেই জবাবে যেটা লেখা আছে সেইটা আমার ছেলে আপনাদের পড়ে শোনাচ্ছে। কি প্রশ্ন করেছিলাম? আমি প্রশ্ন করেছিলাম, বাংলাটা বলে দিই। আমি প্রশ্ন করেছিলাম যে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি সম্প্রদায়ের মানুষ যারা ভারতবর্ষে প্রবেশ করেছে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে, তাদের উপরে ফরেনার অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট প্রযোজ্য হবে কি না আপনি আমাকে জানান। জানিয়ে আমাকে গন্ডগোল চলছে। নাম্বার 2 কোশ্চেন করেছিলাম যে একটা মানুষ 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যে এসেছে, গভর্নমেন্ট অথরিটির কাছে, অফিসারদের কাছে তার কি কাগজ দিয়ে প্রমাণিত হবে সেই মানুষটি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আসছে? সেই কাগজটা আমরা জানতে চাই। আমার ছেলে পড়ে শোনাচ্ছে, তার কি জবাব এসছে। জবাবটা কোথায়? ওইটা কি জবাব? ভেরি, হ্যাঁ, তোমার প্রশ্নটা এবং জবাবটা, প্রশ্নটাও পড়ো। First question is, please give me a clarification that to get free from the identity of the illegal migrant and to get Indian citizenship for the person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi and Christian community from Afghanistan, Bangladesh and Pakistan who entered into India on or before 31st day of December 2014 are the clause C of subsection 2 of subsection 3 of the Passport Act 1920 or Foreigners Act 1946 will be effective for them or not? Effect হবে কি না? The answer which has been given by the authority is, you have sought clarification instead of seeking information as defined under section 2 of the RTI Act 2005. Such clarification do not come under the ambit of the RTI Act 2005. However, to know more about the Citizenship Act 2019, please visit MHA app website. Our website is given here. একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে যেখানে আমাদের দেখে নিতে বলেছে যে এই সম্বন্ধে আপনার যা প্রশ্ন আছে, আপনার যা জানার ইচ্ছা আছে, সেটা আপনারা এই ওয়েবসাইটে দেখে নিন। কিছু ক্ল্যারিফাই করেনি এখানে। Second question is, what are the required documents those could be presented before the authority to prove their arrival in India on or before 31st day of December 2014 from the 3 nations, namely Afghanistan, Bangladesh, Pakistan, of 6 community: Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian? The answer is being given here. The citizenship of India is governed by the provisions of the Citizenship Act 1955 and the rules made thereunder. For related information, please visit MHA website. It is to inform further that the appropriate rules
under the Citizenship Act 2019 are under preparation. Persons covered by the Citizenship Act 2019 can submit applications for grant of citizenship after appropriate rules under the Citizenship Act 2019 are notified by the central government. তাহলে আমাদের কি দেখতে বলছে ওখানে, কোথায় কোন অ্যাপসে যেতে বলছে? একটা ওয়েবসাইটে যেতে নাম কি ওটা? indiancitizenship.online.ns। আচ্ছা, ওখানে গিয়ে যে কাগজটা পেয়েছো সেটা দেখো, করো। আমরা এই ওয়েবসাইটে ঢুকলাম, ওই ওয়েবসাইটে ঢুকে আমরা কি পেলাম সেটা আপনাদের পড়ে শোনাচ্ছি, নাকি জানবেন তো আপনারা? ওই ওয়েবসাইটে গিয়ে, কারণ আমাকে ওয়েবসাইটে যেতে বললো, এক কথায় জবাব দিতে পারতো যে ফরেনার অ্যাক্ট আর পাসপোর্ট অ্যাক্ট এই দুটো এদের উপর লাগু হবে কি না, ইয়েস অর নো, এক কথায় জবাব দিতে পারতো। কিন্তু এখানে পেঁচিয়ে জবাব দিল, আমাদের একটা ওয়েবসাইট দেখতে বললো, ওখানে গেলে আপনি এর জবাবটা পেয়ে যাবেন। সেই ওয়েবসাইটে আমরা ঢুকে কি পেলাম বলো। Registration of as a citizenship of India under section 51A of the Citizenship Act 1955 made by a person of Indian origin. Eligibility criteria. Required documents. List of above documents are a copy of valid foreign passport, a copy of valid residential permit, evidence of the date of birth of the person, viz. Copy of the Indian passport, birth certificate, etc. And after that, image uploading criteria, those are image that are not important. These 3 points are very, very important. That is a copy of valid foreign passport, a copy of valid residential permit, evidence of the date of birth of the parents, and copy of their passport, birth certificate. These 3 are very, very important. You have to show these 3. তাহলে আমাদের ওখানে লিখে দিল যে মা বাবার কোথায় জন্ম সেটা এবং তাদের জন্ম তারিখ, তাদের সমস্ত কিছু লাগবে এবং ভ্যালিড পাসপোর্ট লাগবে। কিন্তু একটা কথা কি, আমরা এখানে যেটা দেখলাম যে অমিত শাহজির মুখে যেটা শুনলাম, যে মানুষটি হিন্দু সে কোথায় যাবে, সে তো ভারতবর্ষে আসবে। ভারতবর্ষে হিন্দু আসবে না তো হিন্দু কি আফগানিস্তান যাবে? যে জন্য সে এটা পাশ করলো। এখানে 2 নম্বরের জবাবে বললো এখনো আন্ডার প্রসেসে আছে কি রুলস ইজ আন্ডার প্রসেস। কয় মাস হলো পাশ হয়েছে? কয় মাস হলো? 9 তারিখে ডিসেম্বরে লোকসভায় উঠেছিল, 11 তারিখে ওইটাকে রাষ্ট্রপতি সই করেছিলেন মহামান্য, 12 তারিখে এই গেজেট নোটিফিকেশন হয়েছে ডিসেম্বরের 19 সালে। তাহলে নভেম্বরের আজকে কত তারিখ? 13। তাহলে 10 মাস চলে গেছে, 11 মাস চলছে, এখনো আন্ডার প্রসেস আছে। এই রুলস বেরোলে নাকি বোঝা যাবে এই রুলসে কি আছে, আমাদের নাগরিকত্বের ব্যাপারটা বুঝতে পারবো। আন্ডার প্রসেস। আমার ওয়াইফকে নিয়ে গেছিলাম অ্যাপেলোতে হাঁটু অপারেশনের জন্য। আমাদের মেডিকেলেম করা ছিল, ওই যে টাকা দেয়। তা অপারেশন করার পরে যখন কাগজপত্র জমা দিলাম, জমা দেওয়ার পরে টাকা আসবে। এখন খালি যাই আর কয় আন্ডার প্রসেস। আজকে 3 বছর আন্ডার প্রসেসে চলতেছে, গেঞ্জি প্রসেসে আর আসলো না। 11 মাস আন্ডার প্রসেস। একটা বিল পাস হওয়ার 6 মাসের মধ্যে তার রুলস পাস করে লাগু করতে হয়। তারপরে 3 মাস, তাতেও কিন্তু রুলস পাস হলো না। গত মাসের 10 তারিখে আরো 3 মাস শেষ, 9 মাস, তারপরেও 3 মাস টাইম দিয়েছে। আমরা আজ কেন পথে নামতে বাধ্য হয়েছি? নিখিল ভারত, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আজ কেন পথে নামছি? অসীম সরকার আজ আবার সিএ নিয়ে পথে নামতে হচ্ছে কেন? আমরা বিজেপি সরকারের কাছে একটাই দাবি রাখবো, এখানে যা লেখা আছে সেই লেখা আমাদের কাছে সন্দেহ। আমাদের মনে হচ্ছে এই আইনে আমরা নাগরিকত্ব পাবো না। তোমরা আবার 2020 সালে নতুন সিএ করো, তোমরা লিখে দাও যারা উপর বাংলা থেকে এসেছে তারা নাগরিক, তাদের আর অ্যাপ্লিকেশন করে নাগরিকত্ব নিতে হবে। এই কথাটা লিখতে পারছো না?
যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি মানুষ ভারতে প্রবেশ করেছে, তারা ভারতের নাগরিক। এইটুকু লিখে দিক, তাহলে তো হবে ঠিক। প্যাসের মধ্যে ফেলছো কেন? কি আমি খারাপ কথা বললাম নাকি? নাকি আজকে আবার পথে নামতে হয়েছে শ্যামল বাবুদের মতো মানুষকে, আবার আসতে হচ্ছে অসীম সরকারকে। আমরা তাদের একটা কথাই বলতে চাই, নেগেটিভ পজিটিভ দুটো কথাই বলতে হবে আমাকে। কারণ এই আইন পাশ করেছিল তারা জঘন্য অপরাধ করেছিল, তারপরে 10 বছর কংগ্রেস সরকার ছিল, তারা কিন্তু এই আইনটাকে পরিবর্তন করবার জন্য একটা শব্দ উচ্চারণ করেনি। তথাপিও বিজেপি সরকার এসে একটা সিএ পাশ করে আমাদের নাগরিকত্ব দিতে চাইছে, তাই তো? আমরা দেখলাম এখানে যা লেখা আছে যে ফরেনার অ্যাক্ট আমাদের উপর বর্তাবে, পাসপোর্ট অ্যাক্ট আমাদের উপর বর্তাবে, আমাদের মানুষ একটা অ্যাপ্লিকেশন করার ক্ষমতা পাবে না। এখন রুলস কি আছে সেটা দেখে তারপরে আমরা পরিষ্কার বলতে পারবো। এখনো রুলস ইজ আন্ডার প্রসেস, এখনো রুলস বের পাইনি। রুলস বের হলে আমরা বুঝতে পারবো। আমরা চাইব 2021 সালে ভোটের আগে আমরা আর সময় দেব না। আমরা বিশ্বাস করে 2 থেকে 18টা এনে দিয়েছি। আমরা তোমাদের সঙ্গে ছিলাম, আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের সঙ্গে থাকবো। কখন? যখন দেখবো তোমরা রুলস পাস করে আমাদের নাগরিকত্বের সুরক্ষা করে দিয়েছ, আমরা তোমাদের সঙ্গে আছি। কিন্তু যদি দেখি তোমরা रूल्स पास ना करे बोलছো, ठीक है 2021 साल का चुनाव के बाद हम जब वेस्ट बंगाल में आएगा उस टाइम पर आपका नागरिकत्व हम दे देंगे। नहीं होगा, इतना टाइम देने के मर्जी हमारा नहीं है। কারণ আমার খিদে লাগছে, তুমি বাপ রান্না করে তালা দিয়ে তুই রান্না কর। খারাপ কথা করছি না, কোনো কি কন আপনারা কি কন?